দর্শন বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থীরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা নাও। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ বাড়িতে অবস্থান করছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে বিশ্ব মহামারী করোনার কারণে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে তোমাদের জন্য বিশেষ অনলাইন ক্লাসের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেহেতু স্বাভাবিক ক্লাস কার্যক্রম বন্ধ আছে, এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা উপকৃত হবে বলে আমরা আশা রাখছি। তবে চলো, সেই অনলাইন ক্লাস কার্যক্রমের অংশ হিসেবে আজকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ক্লাসে। তোমাদের সাথে আছি আমি জিনান বিনতে জামান, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে কথা বলবো 3-1-1-7-2-9 নম্বর কোর্স নিয়ে, যার শিরোনাম সমকালীন রাষ্ট্র দর্শন। এর আগে অর্থাৎ সম্মান চতুর্থ বর্ষে তোমরা রাষ্ট্র দর্শন বিষয়টি পড়েছো। সেখানে তোমরা প্রাচীন এবং মধ্যযুগীয় রাষ্ট্র দর্শনের সাথে সাথে আধুনিক রাষ্ট্র দর্শন সম্বন্ধেও কিছুটা জানতে পেরেছ। এই ধারাবাহিকতাতে আমরা আজকে পড়ব সমকালীন রাষ্ট্র দর্শন। তবে চলো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচ্য বিষয় রাষ্ট্র দর্শন, সমকালীন রাষ্ট্র দর্শন এবং এর প্রারম্ভিক আলোচনা। অর্থাৎ রাষ্ট্র দর্শন বলতে আমরা কি বুঝি বা রাষ্ট্র দর্শনের মূল বিষয়টি কি, সে বিষয়ে আলোচনার সাপেক্ষে আমরা সমকালীন রাষ্ট্র দর্শনের রূপরেখা সম্বন্ধে জানার কিছুটা চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা পলিটিক্যাল ফিলোসফি বা রাষ্ট্র দর্শনের যে গ্রহণযোগ্য সংজ্ঞাগুলো আছে সেদিকে একটু আলোকপাত করছি। Political philosophy can be defined as philosophical reflection on how best to arrange our collective life, our political institutions, and our social practices, such as our economic system and our pattern of family life. Routledge, Encyclopedia of Philosophy. অর্থাৎ পলিটিক্যাল ফিলোসফি হচ্ছে সেই দার্শনিক দৃষ্টিভঙ্গির প্রক্ষেপ যার মাধ্যমে আমরা আমাদের সমষ্টিগত জীবন, রাজনৈতিক প্রতিষ্ঠানাদি, সামাজিক অভ্যাস যেমন অর্থনৈতিক বিষয়াদি বা পারিবারিক কাঠামোগত বিষয়টিকে নিয়ে একটি তাত্ত্বিক আলোচনা করি, তাই হচ্ছে রাষ্ট্র দর্শন। এছাড়া এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার যে সংজ্ঞাটি আমরা পাই তাও খুবই তাৎপর্যের দাবিদার। Political philosophy, branch of philosophy that is concerned at the most abstract level with the concepts and arguments involved in political opinion. The meaning of the term political is itself one of the major problems of political philosophy. Broadly, however, one may characterize as political all those practices and institutions that are concerned with government. প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, পলিটিক্যাল ফিলোসফি বা রাষ্ট্র দর্শন হচ্ছে দর্শনের একটি শাখা, যে শাখায় একটি বিমূর্ত আলোচনা করা হয়। কি সম্পর্কে বিমূর্ত আলোচনা? বিমূর্ত আলোচনা হচ্ছে আমাদের রাজনৈতিক যে তর্ক বিতর্ক, যে ধ্যান ধারণাগুলো রয়েছে, যে মতামতগুলি রয়েছে, সে সম্পর্কিত একটি বিমূর্ত আলোচনাই হচ্ছে পলিটিক্যাল ফিলোসফি তথা রাষ্ট্র দর্শন। যেমন ধরা যাক, পলিটিক্যাল এই শব্দটি বা রাজনৈতিক এই শব্দটি নিজেই কিন্তু ব্যাখ্যার দাবি রাখে। এই বিষয়টি নিয়ে একটি বস্তুনিষ্ঠ আলোচনা আমরা পেয়ে থাকি রাষ্ট্র দর্শনের আলোচনায়। রাষ্ট্র দর্শনের আলোচনাটিতে শুধুমাত্র যে শব্দের বিশ্লেষণ হয় তাই না, একই সাথে সরকার এবং রাজনৈতিক প্রতিষ্ঠানাদি এবং এদের অভ্যাস ও অনুশীলনের উপরেও একটি বিমূর্ত বা দার্শনিক তাত্ত্বিক আলোচনা করা হয়ে থাকে। তাহলে আমরা রাষ্ট্র দর্শনের যে সংজ্ঞা পাই তার ভিত্তিতে বলতে পারি, রাষ্ট্র দর্শন হচ্ছে দর্শনের সেই শাখা যেখানে রাষ্ট্র, সরকার, রাজনীতি এই বিষয়গুলোর উপরে একটি বিমূর্ত বস্তুনিষ্ঠ তাত্ত্বিক আলোচনা করা হয়। রাষ্ট্র দর্শনের এই প্রচলিত সংজ্ঞাগুলোর বাইরে আমরা রাষ্ট্র দর্শনের প্রকৃতির উপরে এবার কিছুটা দেখার চেষ্টা করি। শিক্ষার্থীরা, রাষ্ট্র দর্শনের যে সংজ্ঞা আমরা দেখলাম তার ভিত্তিতে রাষ্ট্র দর্শনের প্রকৃতি বা নেচার পলিটিক্যাল ফিলোসফি হিসাবে আমরা যে বিষয়গুলোকে চিহ্নিত করতে পারি, তোমরা পর্দায় সেগুলো দেখতে পাচ্ছ।
প্রথমত প্রকৃতিগতভাবে রাষ্ট্র দর্শন এবং রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা আলাদা। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো, রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে একটি বৈজ্ঞানিক আলোচনা অথবা এমন একটি আলোচনা যাতে শুধুমাত্র বিবরণমূলক একটি ধ্যান ধারণা আমরা পেয়ে থাকি রাষ্ট্র এবং এর সংগঠনাদি সম্পর্কে, রাষ্ট্রের সাথে সাধারণ মানুষের সম্পর্ক নিয়ে। অর্থাৎ এখানে একটি পজিটিভ আলোচনা করা হচ্ছে, একটি বর্ণনামূলক প্রেক্ষাপট থেকে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করছে। অপরদিকে রাষ্ট্র দর্শন হচ্ছে সেই তাত্ত্বিক আলোচনা যেখানে বর্ণনা নয় বরঞ্চ মূল্যায়ন করা হচ্ছে রাষ্ট্র, রাজনীতি, সরকার ব্যবস্থা, মানুষের সাথে রাষ্ট্রের সম্পর্ক, এই বিষয়গুলো নিয়ে। তাহলে দেখা যাচ্ছে রাষ্ট্রবিজ্ঞান এবং রাষ্ট্র দর্শন এই দুটি সম্পূর্ণ ভিন্ন আলোচনা। রাষ্ট্রবিজ্ঞান যেখানে আলোচনা করছে একটি বর্ণনামূলক প্রেক্ষাপট থেকে বা একটি পজিটিভ দৃষ্টিকোণ থেকে, সেদিক থেকে রাষ্ট্র দর্শনের আলোচনা হচ্ছে ইভালুয়েটিভ, নর্মেটিভ অথবা মূল্যায়নমূলক। স্বভাবতই রাষ্ট্র দর্শন আর রাষ্ট্রবিজ্ঞানকে একীভূত করে ফেলার কোনো অবকাশ নেই। শিক্ষার্থীরা, এছাড়াও রাষ্ট্র দর্শনের যে প্রকৃতি আমরা দেখতে পাই, সেখানে আমরা দেখছি রাষ্ট্র দর্শন হচ্ছে রাষ্ট্র ও রাজনৈতিক প্রতিষ্ঠানাদি বিষয়ক মূল্যায়নমূলক আলোচনা, যা কিছুক্ষণ আগে আমি বলেছি। প্রাচীন রাষ্ট্র দর্শন শুধু আদর্শনিষ্ঠ আলোচনা হলেও সাম্প্রতিককালে এর বিশ্লেষণী ভূমিকাও গুরুত্ব লাভ করেছে। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, প্রাচীন যুগে বা যখন রাষ্ট্রের ধারণাটি ধীরে ধীরে বিস্তৃত হচ্ছিল, সেই সময়কার যে রাষ্ট্র ধারণা বা রাজনৈতিক যে প্রেক্ষাপটটি ছিল তার চেয়ে বর্তমান প্রেক্ষাপট কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধর্মী। রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসাবে আমরা জানতে পারি অ্যারিস্টটলের নাম। বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটলের হাত ধরে রাষ্ট্রবিজ্ঞান একটি বিজ্ঞানের শাখা হিসাবে ব্যুৎপত্তি লাভ করেছিল। সেই দার্শনিকের যে আলোচনা রাষ্ট্রবিজ্ঞানের মর্যাদা পেয়েছিল তা ছিল তুলনামূলকভাবে একটি তাত্ত্বিক আলোচনা, যে তাত্ত্বিক আলোচনা নির্দিষ্ট জাতিরাষ্ট্র নয় বরঞ্চ নির্দিষ্ট নগররাষ্ট্র কেন্দ্রিক একটি ধ্যান ধারণার উপরে প্রতিষ্ঠিত ছিল। তৎকালীন গণতন্ত্রের যে ধারণা, তৎকালীন যে রাষ্ট্র ব্যবস্থা, নাগরিকের যে ধারণা, তা ছিল একটি সংক্ষিপ্ত বা সংকীর্ণ আলোচনা। মধ্যযুগে এসে এর কিছুটা পরিবর্তন ঘটলেও তা খুব বেশি বিস্তৃত লাভ করেনি, এবং বর্তমান সময়ে এসে জাতিরাষ্ট্রের যে ধারণা দেখছি তা অনেক বেশি বিস্তৃত আলোচনা। রাষ্ট্র দর্শন যুগে যুগে রাষ্ট্রবিজ্ঞানের সাথে সমান্তরালভাবে আলোচনাগুলো চালিয়ে গেছে তাত্ত্বিক এবং মূল্যায়নমূলক দৃষ্টিকোণ থেকে। সেক্ষেত্রে প্রথম দিকে যেহেতু তাত্ত্বিক আলোচনাটি বা মূল্যায়নমূলক আলোচনাটি অনেক বেশি গুরুত্ব পেয়েছিল, সেই স্থলে বর্তমান সময়ে এসে এই বিশ্লেষণী ভূমিকাটি অনেক বেশি জোরদার হয়েছে। অর্থাৎ এখনকার আলোচনা শুধুমাত্র আদর্শনিষ্ঠ নয়, রাষ্ট্র দর্শনের আলোচনা এখন শুধুমাত্র মূল্যায়নের উপর নির্ভর করে না, রাষ্ট্র দর্শনের আলোচনা এখন অনেক বেশি বিশ্লেষণী। রাজনৈতিক বা রাষ্ট্রীয় যে তত্ত্বগুলো রয়েছে, যে পদগুলো রয়েছে, সে সম্পর্কে রাষ্ট্র দর্শনের বর্তমান আলোচনা অনেক বেশি বিশ্লেষণী ভূমিকা রাখছে। শিক্ষার্থীরা, রাষ্ট্র দর্শনের প্রকৃতির অন্য দিকগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো সামগ্রিকভাবে রাষ্ট্র সম্পর্কিত দার্শনিক চিন্তা ভাবনাই হলো রাষ্ট্র দর্শন। বৃহত্তর দৃষ্টিতে রাষ্ট্র দর্শন রাষ্ট্রের প্রকৃতি, পরিধি ও কার্যাবলী এবং মানব জাতির উন্নয়ন ও প্রগতি সম্পর্কিত মতবাদ। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা লক্ষ্য করলে দেখতে পাবো একটি বিস্তৃত দৃষ্টিকোণ থেকে আমরা রাষ্ট্র সম্পর্কিত যে আলোচনা করি রাষ্ট্র দর্শনে, সেখানে রাষ্ট্রের গতি প্রকৃতির সাথে সাথে মানুষের সাথে রাষ্ট্রের যে সম্পর্ক বা নাগরিক হিসাবে রাষ্ট্রের যেই দায়িত্ব কর্তব্যগুলো মানুষ পালন করছেন, সেগুলোর মূল্যায়নমূলক আলোচনা কিন্তু বর্তমানকালে বা সমকালীন রাষ্ট্র দর্শনে অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা করা হচ্ছে। প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত রাষ্ট্রের যে গতি প্রকৃতি বদলে যাওয়া যে ধারাবাহিকতা এবং রাজনৈতিক প্রতিষ্ঠানাদের এই যে বদলে যাওয়া স্বরূপ, সে বিষয়ক যে আলোচনা, তাই কিন্তু রাষ্ট্র দর্শনে ধীরে ধীরে স্থান করে নিয়েছে। বর্তমানে আমরা যদিও বিশ্লেষণী রাষ্ট্র দর্শনকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি,
তারপরেও মূল্যায়নের দিকটি আমরা এখনো কিন্তু বহন করে চলেছি রাষ্ট্র দর্শনের একান্ত নিজস্ব বিষয় হিসাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এ থেকে আমরা রাষ্ট্র দর্শনের প্রকৃতি সম্বন্ধে কিছুটা ধারণা পেয়েছি। এবার চলো আমরা রাষ্ট্র দর্শনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক, আদর্শনিষ্ঠ রাষ্ট্র দর্শন সম্বন্ধে একটু জানার চেষ্টা করি। আমরা কিছুক্ষণ আগেই বলেছি যে প্রাচীনকালে বা রাষ্ট্র দর্শনের যে যাত্রা শুরুর সময়, সে সময় থেকে রাষ্ট্র দর্শনের ভূমিকা ছিল মোটামুটি মূল্যায়নমূলক বা আদর্শনিষ্ঠ। সে কারণে আদর্শনিষ্ঠ রাষ্ট্র দর্শনকে আমরা রাষ্ট্র দর্শনের মৌলিক অন্যতম বিষয় হিসাবে উল্লেখ করতে পারি। এর সংজ্ঞায় আমরা দেখতে পাই, while empirical political theory is concerned with what is normative political theory is concerned with what ought to be. In other words, normative political theory is concerned about how the world should be and focused on exploration of values and what should be done based upon those values. লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, পলিটিক্যাল থিওরি বা রাজনৈতিক তত্ত্বে দুটি দিক রয়েছে, একটি হচ্ছে অভিজ্ঞতামূলক দিক, অপরটি হচ্ছে নর্মেটিভ বা আদর্শমূলক দিক। অভিজ্ঞতামূলক যে রাজনৈতিক তত্ত্ব রয়েছে সেখানে আলোচনা করা হচ্ছে কি, অর্থাৎ এর বিবরণমূলক দিকটি জানতে চাওয়া হচ্ছে। অপরদিকে নর্মেটিভ বা আদর্শনিষ্ঠ যে পলিটিক্যাল থিওরি আছে সেখানে জানতে চাওয়া হচ্ছে কি হওয়া উচিত। একদিকে পলিটিক্যাল থিওরি এম্পিরিক্যাল বা অভিজ্ঞতামূলক দৃষ্টিতে দেখছে জিনিসটির বিবরণকে, অপরদিকে নর্মেটিভ বা আদর্শনিষ্ঠ রাষ্ট্র দর্শন দেখছে কেমন হওয়া উচিত তার মূল্যায়নমূলক দিকটিকে। এই ভিত্তিতে আদর্শনিষ্ঠ রাষ্ট্র দর্শন একটি রাষ্ট্র শুধু নয়, সমস্ত বিশ্বব্যাপী বিস্তৃত একটি দৃষ্টিকোণ থেকে আমাদের ভ্যালুস বা মূল্যবোধগুলোকে আবিষ্কারের চেষ্টা করে, যা রাষ্ট্র বা রাজনৈতিক অবস্থার সাথে সংশ্লিষ্ট। আরো সহজ ভাষায় যদি বলি, আদর্শনিষ্ঠ রাষ্ট্র দর্শন হচ্ছে রাষ্ট্র দর্শনের সেই শাখা যেখানে আমাদের রাজনৈতিক তত্ত্ব বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক মূল্যবোধগুলোকে যাচাই বাছাই করা হয় সামগ্রিক দৃষ্টিকোণ থেকে। এখানে বিবরণ বা শুধুমাত্রই বর্ণনার কোনো অবকাশ নেই। অন্যদিকে আবার দেখা যায় নর্মেটিভ থিওরিজ অফ ডিসিশন মেকিং হ্যাভ প্রোভাইডস প্রেসক্রিপশনস অফ হাউ পিপল শুড মেক ডিসিশন। এই ক্ষেত্রে আমরা কিন্তু নর্মেটিভ থিওরি বা আদর্শনিষ্ঠ যে তত্ত্বটি রয়েছে তার একটি প্রয়োজনীয়তার দিক দেখতে পাচ্ছি। আমরা যখন কোনো রাষ্ট্রীয় বিষয় সম্বন্ধে বা রাজনৈতিক কোনো ধ্যান ধারণা সম্পর্কে সার্বিক বা সমষ্টিগত সিদ্ধান্ত গ্রহণ করতে চাই, সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অবশ্যই আদর্শনিষ্ঠ ধ্যান ধারণাটি আমাকে সাহায্য করে। যেহেতু আদর্শনিষ্ঠ রাষ্ট্র দর্শনের উদ্দেশ্যই হচ্ছে কি হওয়া উচিত, কেমন হওয়া উচিত, কি হলে ভালো হতো, এই মূল্যায়নমূলক দিকটি, সুতরাং নর্মেটিভ থিওরি বা আদর্শনিষ্ঠ তত্ত্বটি আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেক বেশি সহায়তা করে থাকে। এর উপকারিতা বা এর প্রয়োজনীয়তাটিকে যদি আমরা আরেকটু বিস্তৃতভাবে উল্লেখ করি, সেক্ষেত্রে দেখা যায় the theories provides perspective functions or decision rules to help people maximize expected utility of outcomes. অর্থাৎ অধিকাংশ লোকের ক্ষেত্রে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য বা তাদের কাঙ্ক্ষিত উপযোগিতাটাকে পৌঁছে দেওয়ার জন্য, তাদের কাঙ্ক্ষিত উপযোগিতাকে অনেক বেশি ফলপ্রসূ করার জন্য আমাদের নর্মেটিভ বা আদর্শনিষ্ঠ দৃষ্টিকোণ থেকে রাষ্ট্র দর্শনের আলোচনা করা প্রয়োজন। The normative rules serves as the rational standards to which people's actual behavior are compared. অর্থাৎ মানুষের তুলনামূলক যে আচরণগুলো রয়েছে সেই আচরণগুলোর মধ্য থেকে শ্রেষ্ঠতম আচরণটিকে একটি বৌদ্ধিক দৃষ্টিকোণ থেকে, একটি বৌদ্ধিক মানদণ্ডের আলোকে প্রস্তুত করাই হচ্ছে নর্মেটিভ বা আদর্শনিষ্ঠ রাষ্ট্র দর্শনের মূল উদ্দেশ্য। তাহলে আমরা এক কথায় বলতে পারি
আদর্শনিষ্ঠ রাষ্ট্র দর্শন হচ্ছে রাষ্ট্র দর্শনের সেই শাখা যেখানে বিবরণমূলক বা বর্ণনামূলক দৃষ্টিভঙ্গির বিপরীতে মূল্যায়নমূলক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে একটি রাষ্ট্র, রাজনৈতিক ব্যবস্থা, সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানাদি এবং নাগরিকের সাথে রাষ্ট্রের সম্পর্কের মূল্যায়ন করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দৃষ্টি দেব রাষ্ট্র দর্শনের কালানুক্রমিক আলোচনায়। রাষ্ট্র দর্শনের আমাদের সিলেবাসে যে বিষয়টি আছে তা হচ্ছে সমকালীন রাষ্ট্র দর্শন, অর্থাৎ বর্তমান কালে চলমান যে রাষ্ট্র দর্শনের অবস্থা তাই আমাদের আলোচ্য বিষয়। যেহেতু বর্তমান গড়ে ওঠে অতীতের উপর ভিত্তি করে, সে কারণেই অতীত প্রেক্ষাপট বা রাষ্ট্র দর্শনের আজকের প্রেক্ষাপটের পেছন দিকে যে ধারাবাহিক ইতিহাস সে সম্পর্কে আমাদের একটু আলোকপাত করার প্রয়োজন রয়েছে। লক্ষ্য করো, রাষ্ট্রীয় রাষ্ট্র দর্শনের মূল উপজীব্য হলেও বিভিন্ন যুগে রাষ্ট্র দর্শনের বিভিন্ন সমস্যা প্রাধান্য পেয়েছে। প্রাচীনকালে বিশেষ করে গ্রিক ও রোমান চিন্তায় যে সমস্যাগুলো প্রাধান্য পেয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ন্যায় নীতির ধারণা, আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য, শাসনের উদ্দেশ্য ও লক্ষ্য, শাসকের যোগ্যতা এবং আইনের প্রয়োজনীয়তা ও লক্ষ্য, সমতার ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা সম্ভব কিনা ইত্যাদি। মধ্যযুগের রাষ্ট্র দর্শনের ধারাটি ছিল কিছুটা ব্যতিক্রমী। আধ্যাত্মিক ও পার্থিব শক্তির প্রাধান্যের লড়াইয়ে এ যুগে রাষ্ট্র দর্শন প্রভাবিত হয়েছে। ধর্মীয় কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে সংস্কার আন্দোলন ষোড়শ শতাব্দীতে রাষ্ট্র দর্শনের অগ্রগতিকে প্রসারিত করেছে। সার্বভৌমিকতা ও জাতীয় রাষ্ট্রের ধারণাটিও এই সময় প্রচারিত হয়। সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীর চিন্তায় প্রাধান্য পায় রাষ্ট্র ও সংগঠনের বিভিন্ন তত্ত্ব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি প্রাচীন গ্রিককে বলা হয়ে থাকে রাষ্ট্র দর্শনের বা রাজনৈতিক চিন্তার সূতিকাগৃহ। কিন্তু তারপরেও আমরা যদি আমাদের ভারতীয় উপমহাদেশ বা দূরপ্রাচ্যের চৈনিক সভ্যতার দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাবো যে রাষ্ট্র ধারণা বা রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বগুলো সবখানেই বিকশিত হয়েছে সে প্রাচীন নগর রাষ্ট্রের সময়কাল থেকে, যখন মানুষের রাষ্ট্রের ধারণা বা রাজনৈতিক ধারণাটি ছিল অনেক বেশি সংকীর্ণ। প্রাচীন গ্রিসে আমরা দেখতে পাই প্লেটো, সক্রেটিস বা অ্যারিস্টটলের সময়কালে নগর রাষ্ট্র বলতে একটি ক্ষুদ্র জনগোষ্ঠীর বসবাস করা নগরকে রাষ্ট্রের মর্যাদা দিয়ে বোঝানো হতো। সেই যে রাষ্ট্র ব্যবস্থা সেখানে বর্তমান কালের মতো এত বৃহত্তর ধারণা ছিল না স্বভাবতই, এবং নাগরিকের ধারণাটিও ছিল অনেক বেশি সংকীর্ণ। তৎকালীন সময়ে শুধুমাত্র তারাই নাগরিক বলে বিবেচিত হতেন যারা রাষ্ট্রীয় কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করতেন, অর্থাৎ রাজ পরিষদ বা আমত্তবর্গ, রাজা এবং রাজার পরিবার, তারাই নাগরিকের সম্মান পেত, সাধারণ জনগণ নয়। সেই সময়কাল থেকে যদি রাজনৈতিক তত্ত্বের প্রেক্ষাপটে আমরা আলোচনা করি, তখনও কিছু সমস্যা কিন্তু দেখা দিয়েছিল, যা মোটামুটি ভারতীয় উপমহাদেশ, চৈনিক সভ্যতা বা আরবীয় সভ্যতা যাই বলি না কেন সবখানেই সাধারণভাবে আমরা দেখতে পাই। সেই সমস্যাগুলি ছিল রাষ্ট্রের প্রয়োজনীয়তা, রাষ্ট্রের দক্ষতা, রাজনৈতিক অবস্থার সাথে সাধারণ মানুষের সম্পর্ক এই ভিত্তিক। তৎকালীন সময়ে আদর্শনিষ্ঠ রাজনৈতিক চেতনাটি অনেক বেশি প্রকট ছিল এবং যদিও সংকীর্ণ ছিল তারপরেও সেখানে আদর্শের চর্চাটি অনেক বেশি গুরুত্ব পাওয়ায় সে সময়ের উল্লেখযোগ্য আলোচ্য বিষয়গুলো ছিল রাষ্ট্রের সাথে সাধারণ মানুষের সম্পর্ক, রাজনৈতিক প্রতিষ্ঠানের আদর্শ এবং রাজনৈতিক প্রতিষ্ঠানাদের আদর্শ পরিচালন ব্যবস্থা সম্পর্কিত। মধ্যযুগে এসে এই ধারাটি অনেকটা বদলে যায়। মধ্যযুগকে আমরা সবাই জানি যে দর্শনের ভাষায় মধ্যযুগকে বলা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন যুগ। কেন অন্ধকারাচ্ছন্ন যুগ? কারণ এই সময় চার্চ এবং রাজার মধ্যকার সম্পর্কের একটি নতুন মাত্রা প্রকাশিত হয়, অথবা বলা যায় যে ধর্মীয় একটি প্রভাব বা ধর্মীয় একটি আচ্ছাদনে এই সময়টি আচ্ছাদিত ছিল, যে কারণে স্বাধীন চিন্তা বা মুক্ত চিন্তা অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়েছে। শুধু তাই নয়, স্বাধীন চিন্তাশীল ব্যক্তিবর্গ অনেক ক্ষেত্রে কঠিন শাস্তির মুখোমুখিও হয়েছে, যে কারণে মধ্যযুগের এই অন্ধকারাচ্ছন্ন সময়ে রাষ্ট্র দর্শনের ধারাটিও ছিল অনেকটাই ধর্মকেন্দ্রিক। এ সময় রাষ্ট্রের সাথে চার্চের যে সম্পর্ক বা ধর্মীয় পুরোহিতদের সাথে রাজার ক্ষমতার দ্বন্দ্বটি অনেক বেশি প্রকট হয়ে ওঠে। এই প্রকটতা থেকে পার্থিব শক্তির সাথে রাষ্ট্রীয় যে শক্তির দ্বন্দ্ব
অপার্থিব শক্তির সাথে রাষ্ট্রীয় শক্তির যে দ্বন্দ্ব বা যে সামঞ্জস্যতা বিধানের চেষ্টা, তাই প্রাধান্য পেয়েছিল এই সময়টায়। এই সময়ের বিশিষ্ট দার্শনিক হিসেবে টমাস একুইনাস, সেন্ট অগাস্টিনের ধারণাগুলো আমরা দেখতে পাই। যেমন সেন্ট অগাস্টিন তার ধারণায় স্বর্গীয় রাজ্যের ধারণা এবং পার্থিব রাজ্যের ধারণাটি এনে কিছুটা রাষ্ট্র দর্শনের আলোচনায় যেন করতে চেয়েছিলেন। এছাড়াও এ সময়ে ঈশ্বরের প্রাধান্য বা ঈশ্বরকে রাষ্ট্রের একটি অন্যতম অনুঘটক হিসাবে দেখা হয়েছে। ঈশ্বরিক আদেশগুলোকে বা ধর্মীয় বাণীর ঐশী আদেশগুলোকে অনেক সময় রাষ্ট্রীয় আইনের মর্যাদাও দেওয়া হয়েছিল। সেগুলো আসলে কতটুকু যৌক্তিক ছিল বা আদৌ তাদের প্রয়োজনীয়তা ছিল কিনা বা সেগুলো কতটা বেশি মানুষকে প্রভাবিত করেছিল, সেই বিষয়গুলো ছিল তৎকালীন সময় রাষ্ট্র দর্শনের আলোচ্য বিষয়। কিন্তু অন্ধকারের ব্যাপ্তি খুব বেশি হয় না, আমরা সেটা জানি। তাই মুক্ত চিন্তা বেশি দিন ধামাচাপা দিয়ে রাখা যায়নি। সেই সময়ও প্রায় মধ্যযুগের শেষাংশে এসে আমরা কিছু জাতীয় চিন্তার বিকাশ দেখেছিলাম, যার ফলশ্রুতিতে তখন থেকেই জাতীয় রাষ্ট্রে একটি ধারণা বিকশিত হয়। বিশেষ করে সপ্তদশ এবং অষ্টাদশ শতাব্দীতে যখন শিল্প বিপ্লব বা মনোজাগতিক বিপ্লবগুলো শুরু হয়, ইউরোপের রেনেসা বা ভারত উপমহাদেশেও শিক্ষার একটি বিস্তার লক্ষ্য করা যায়, তখন কিন্তু জাতীয় রাষ্ট্রের ধারণা এবং নাগরিকের ধারণা অনেক বেশি প্রসারিত হয়। ফলে রাষ্ট্র দর্শনের বিষয়বস্তু অনেক বেশি প্রভাবিত হয়, বদলে যায়, যারই ধারাবাহিকতায় আমরা বর্তমানকালে সমকালীন রাষ্ট্র দর্শনের বিষয়টিকে একটি নতুন আঙ্গিকে পেয়ে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, এই কালপ্রবাহ থেকে সমকালীন রাষ্ট্র দর্শন সম্বন্ধে আমরা যা জানতে পারি সে বিষয়ে একটু দেখি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে বর্তমান কাল পর্যন্ত চলমান রাষ্ট্র দর্শনের ধারাকে সমকালীন রাষ্ট্র দর্শন হিসেবে আখ্যায়িত করা যায়। এ সময় অ্যাংলো আমেরিকান তাত্ত্বিকগণ একাডেমিক আলোচনা বা আদর্শমূলক আলোচনার পরিবর্তে বিশ্লেষণী আলোচনার দিকে জোর দেন। এই যুগে রাজনৈতিক বিজ্ঞানের আলোচনা পরিসংখ্যানগত এবং আচরণবাদিতার প্রতি অধিক গুরুত্ব দেওয়ায় দার্শনিক বৃদ্ধিও চিন্তার পরিধিগত পরিবর্তন করেন। এই ধারা বিশ্বব্যাপী নতুন করে রাষ্ট্র দর্শনকে নতুন পরিচিতি এনে দেয়। প্রিয় শিক্ষার্থীরা, সমকালীন রাষ্ট্র দর্শনের ধারাবাহিকতাটা যদি আমরা দেখি বা এর সূচনাকাল যদি দেখি, তাহলে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পর থেকেই মানুষের মনোজাগতিক যে ব্যাপক পরিবর্তন, তা থেকে সমকালীন রাষ্ট্র দর্শনের ধারাটি শুরু হয় বা এর যাত্রা শুরু হয়। বিশেষ করে অ্যাংলো আমেরিকান যে একাডেমিশিয়ানরা ছিলেন, তাদের আলোচনায় তারা আদর্শনিষ্ঠ রাষ্ট্রের দর্শনের স্থলে অনেক বেশি বিশ্লেষণী আলোচনাকে প্রাধান্য দেওয়া শুরু করেন। তারা দেখেন যে বিগত যে ধ্যান ধারণাগুলো ছিল, সেই ধ্যান ধারণাগুলোর মূল্যায়ন করতে গিয়ে আমরা রাষ্ট্রীয় মৌলিক বা রাজনৈতিক মৌলিক যে চিন্তা চেতনা আছে, সেগুলোকে অনেক বেশি জটিল থেকে জটিলতর আকারে নিয়ে গেছে, যার ফলে রাষ্ট্র দর্শন মানুষের কাছে অনেকটা অধরা থেকে গেছে। এই কারণে মূল্যায়নের পাশাপাশি তারা বিশ্লেষণের প্রতি গুরুত্ব আরোপ শুরু করে। এরই ধারাবাহিকতায় সমকালীন যে ধারাটি শুরু হয়, তাই হচ্ছে সমকালীন রাষ্ট্র দর্শনের উল্লেখযোগ্য একটি দিক। এ সময় আমরা বেশ কিছু নতুন নতুন চিন্তার উদ্ভব দেখি, চিন্তার বিকাশ ঘটতে দেখি। এই চিন্তার বিকাশ হিসাবে যেমন মার্ক্সবাদের কথা আমরা বলতে পারি, উদার গণতন্ত্রবাদের কথা, আমরা বলতে পারি পুঁজিবাদের কথা, আমরা বলতে পারি থিওরি অফ জাস্টিসের প্রতিষ্ঠাতা বা প্রবক্তা জন রলসের কথা, যার ধ্যান ধারণার মাধ্যমে আমরা নীতি নৈতিকতারও একটি নতুন যুগে বা নতুন একটি অধ্যায়ে প্রবেশ করেছিলাম। এই যে সমকালীন ধারার দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই, প্রাচীন বা মধ্যযুগীয় যে ধারা ছিল, এমনকি আধুনিক যে ধারা ছিল, তা থেকেও কিন্তু সমকালীন রাষ্ট্র দর্শনের ধারাটি আলাদা। সমকালীন যে আমরা কিছুক্ষণ আগেই বলেছি যে রাষ্ট্রবিজ্ঞান এবং রাষ্ট্র দর্শন সমান্তরালে চলেছে। রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে সমকালীন সময়ে বা বর্তমানকালে এসে আমরা দেখতে পাচ্ছি পরিসংখ্যানগত দিকটি বা মানুষের আচরণবাদিতার দিকটি অনেক বেশি গুরুত্ব পেয়েছে। এই যে পরিসংখ্যানগত যে প্রভাব অথবা মানুষের আচরণবাদিতার উপর গুরুত্ব আরোপের ফলে রাষ্ট্র দর্শনের যে বদলে যাওয়া, রাষ্ট্রবিজ্ঞানের যে বদলে যাওয়া, তার সাথে গতি মিলিয়েছে রাষ্ট্র দর্শন বর্তমানে মানুষের
বিভিন্ন আশা আকাঙ্ক্ষা পরিপ্রেক্ষিতে রাষ্ট্রের বিষয়াদি বা রাজনৈতিক বিষয়াদি মূল্যায়নের দিকে লক্ষ্য করছে। একই সাথে পরিসংখ্যানগত দিকটিও এখানে গুরুত্ব পেয়েছে। অর্থাৎ প্রাচীন বা মধ্যযুগীয় অথবা আধুনিক কালের রাষ্ট্র দর্শনের চেয়ে বর্তমানের বা সমকালীন রাষ্ট্র দর্শনের ধারাবাহিকতা, চিন্তা চেতনা, আলোচ্য বিষয়াদি সম্পূর্ণ আলাদা। যদিও এর অনেক কিছুই এখনো আলোচনা হচ্ছে, যেমন প্রাচীনকালের সাম্যের ধারণা বা প্রাচীনকালের গণতন্ত্রের ধারণা, প্রাচীনকালের যে সমাজ সংক্রান্ত ধারণা, প্রাচীনকালে যে ন্যায়ের ধারণা, জাস্টিসের যে ধারণা, তা কিন্তু অনেকটাই বদলে গেছে এখন এসে। এই যে বদলে যাওয়া, এই যে গতিধারা, এই গতিধারার সাথে সমান্তরালে আমাদের রাষ্ট্র দর্শনের সমকালীন আলোচনাগুলো করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আজকের এই আলোচনা থেকে রাষ্ট্র দর্শন বা প্রাচীন রাষ্ট্র দর্শন থেকে কিভাবে আজকের এই সমকালীন রাষ্ট্র দর্শনের উত্তরণ বা সমকালীন রাষ্ট্র দর্শন বলতে আমরা আসলে প্রকৃতপক্ষে ঠিক কোন বিষয়গুলোকে বোঝাতে যাচ্ছি তার সম্বন্ধে কিছুটা হলেও ধারণা পেয়েছো। এই ধারাবাহিকতায় আমাদের আগামী ক্লাসে আমরা আলোচনা করব সমকালীন রাষ্ট্র দর্শনের বৈশিষ্ট্য সম্বন্ধে। আজকের এই ক্লাস মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আগামী ক্লাস দেখার জন্য আবারও তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ এ পর্যন্তই তবে, ধন্যবাদ। ভালো থাকো, ভালো রাখো সবাইকে।